সাদা ফ্লোর, রক্ত ভেসে বেড়াচ্ছে। মেঝেতে শুয়ে ব্যথায় ছটফট করছে নিরুপমা। কি থেকে কি হয়ে গেল সে বুঝে উঠতে পারছে না। ব্যথায় ছটফট করতে করতে শুধু আল্লাহর কাছে প্রার্থনা করে যাচ্ছে তার অনাগত বাচ্চাটা যেন কিছু না হয়। চোখ দিয়ে অজস্র অশ্রু ঝরছে। পেটের মাঝে হাত দিয়ে চেপে উঠে বসতে গেলেই আবারও পিছলে পড়ে যায় সে। ব্যথায় চিৎকার করে ওঠে। সারা ঘরময় সে চিৎকার ভেসে বেড়াচ্ছে। শুধু মনে হচ্ছে এই বুঝি তার শেষ সময়। সামনে হাত বাড়িয়ে সে ডাকছে কাউকে। সে বিশ্রী একটা হাসি দিয়ে হিসহিস করে বলে ওঠে, আমার কাছ থেকে সব কিছু কেড়ে নেওয়ার জন্য এটাই তো শাস্তি। নিরুপমা ব্যথাযুক্ত গলায় আবারও চিৎকার করে ওঠে। সে ভাবতেও পারেনি এই ধরনের কাজ করতে পারে নিজের সবচেয়ে কাছের মানুষ। তার কলিজাটা মনে হচ্ছে কেউ ছিঁড়ে নিয়ে যাচ্ছে। এই বুঝি তার আর বাচ্চার শেষ সময়। রাফিদকে আর দেখা হবে না। আচ্ছা, রাফিদ বাসায় ফিরে তার লাশ দেখে পাগল হয়ে যাবে না তো? শেষ সময়টুকু যদি রাফিদের হাত ধরতে পারত তবে মরেও শান্তি পেত নিরুপমা। চোখ ঝাপসা হয়ে আসছে তার। বারবার কলিং বেল চেপে অস্থির হয়ে পড়েছে রাফিদ। সেই সকালবেলা অফিস যাওয়ার পর নিরুর সাথে তার কথা হয়েছিল ফোনে। ব্রেক আওয়ারে ফোন দিয়েছিল সে। সেই থেকে ফোন টোনার নাম নেয়নি নিরু। হন্তদন্ত হয়ে অফিস ফেলে ছুটে চলে এসেছে সে। তার নিরুর কিছু হলে সে যে মরেই যাবে। ভেতর থেকে গঙ্গানের আওয়াজ কানে আসতেই তার বুকের মাঝে এক ধক করে ওঠে। আর দেরি না করে গেটে দারোয়ান চাচাকে ডেকে দরজা ভেঙে ঘরে ঢুকেই চিৎকার করে ওঠে সে। চারিদিকে রক্তের ছড়াছড়ি। তার উপর নিস্তেজ হয়ে পড়ে আছে তার নিরু। জলদি কাছে গিয়ে নিরুপমার মাথা তার কোলে উঠিয়ে কেঁদে ওঠে সে। এই নীরু, নীরু, চোখ খুলো। এই, কি হয়েছে তোমার? এইভাবে পড়লে কি করে? এই দেখো, তোমার রাফিদ এসেছে। আজ জলদি এসে পড়েছি বলে আমায় বকবে না? রাফিদের কান্নার চিৎকারের জন্য আশেপাশে সবাই এসে পড়েছে। নিরুপমা তখনও নিস্তেজ। দেখে মনে হচ্ছে লাল রাঙা আলতার উপর লাল শাড়ি মুড়ে নতুন বউ পরে আছে। রাফিদ কান্না করছে আর তার নিরুর কপালে অজস্র চুমু এঁকে দিচ্ছে। পাশ থেকে একজন বলে উঠল, রাফিদ, হসপিটালে নিয়ে যাও। বেশি দেরি হলে তোমার শেষ আশাও কিন্তু থাকবে না। এখনও নিরুপমার শ্বাস চলছে, দেখো। রাফিদের হুঁশ ফিরল। তখন সে নিরুপমাকে কোলে উঠিয়ে নিয়ে ছুটে চলে হসপিটালের উদ্দেশ্যে। সে কিভাবে পারল এতটা কেয়ারলেস হতে? তার উচিত ছিল নীরুর কথা না শুনে তার পাশে পাশে থাকা। নীরুর কিছু হলে সে যে বাঁচবে না। আল্লাহর কাছে শুধু নীরুর প্রাণ ভিক্ষা চাইছে সে। কতটা কষ্টের পর সে তার নীরুকে পেয়েছিল। এমনভাবে সে কখনো তার নীরুকে শেষ হতে দিবে না। তবুও মনের মাঝে ভয় হতে থাকে তার, এটাই যদি শেষ সমাপ্তি হয় তাদের ভালোবাসার। হসপিটালের করিডোরে মাথা নিচু করে বসে কাঁদছে রাফিদ। 2 ঘন্টা পার হয়ে গিয়েছে, কিন্তু এখন সে কোনো খবর পায়নি তার নীরুর। এইটুকু একটা শরীর, সব রক্ত বোধহয় বাসায় শেষ হয়ে গিয়েছে। 3 ব্যাগ রক্ত দেওয়া হয়েছে, আরও 2 ব্যাগ রক্তের ব্যবস্থা করে রাখতে বলেছে ডাক্তার। বাড়ির সবাই এখনও আসেনি। রাফিদের কাছে দুনিয়া অন্ধকার মনে হচ্ছে। শুধু নীরুর বলা কথাটা কানে বাজছে তার। আমি হুট করে চলে গেলে তুমি কাঁদবে না তো? সে বিড়বিড় করে বলে উঠল, সে দেখো নীরু, তোমার রাফিদ কান্না করছে আর তুমি আমাকে ফেলে চলে গেলে। ভেবেছ আমি থাকবো এই স্বার্থপর দুনিয়ায়? আমিও চলে যাব তোমার সাথে। আমি, তুমি আর ছোট্ট বাবু। বাবুর কথা মনে হতেই আরও ভেঙে পড়ে সে। তার ছোট্ট নীরুর প্রাণের মাঝে আরও একটা প্রাণও যে আছে। তাদের ভালোবাসার আরেকটা ভালোবাসা। কি ভালো আছে? এত বড় একটা দুর্ঘটনা হলো কি করে? এইসব চিন্তায় অস্থির অস্থির লাগছে রাফিদের। তার এখন নীরুকে দরকার, খুব করে দরকার। কিন্তু তার নীরু মৃত্যুর মুখে দাঁড়িয়ে প্রহর গুনছে। নিজের প্রতি তার প্রচণ্ড রাগ হচ্ছে। নীরুর কথা উপেক্ষা করে আজ অফিস না গেলে পারত সে। কী জন্য সে আজ অফিসে গিয়েছিল? তার নীরুর এই অবস্থা যাতে হয় সেজন্য। রাগে দেয়ালের মাঝে ডান হাত জোরে একটা আঘাত করে সে। সাথে সাথে হাত ফেটে রক্তে ভরে ওঠে। নীরুর ব্যথার কাছে তার সামান্য হাতের ব্যথা তো কিছুই না। কাটা হাতটা আরও কাটতে ইচ্ছে হচ্ছে তার। সে প্রতিজ্ঞা রাখতে পারেনি, নীরুকে দেখে রাখতে পারেনি সে। কি জবাব দেবে সে? ডাক্তার বের হতেই অস্থির হয়ে ওঠে দাঁড়ায় রাফিদ। ডাক্তার তাকে দেখেই মাথা নিচু করে ফেলে। রাফিদ 2 হাতে ডাক্তারের বাহু ধরে জিজ্ঞেস করে, আমার নীরু? ডাক্তারের বলা কথা শুনে রাফিদ সেখানে ধপ করে বসে পড়ে। চিৎকার করে ওঠে,
এই বুঝি তার নিয়তি ছিল? হসপিটালের করিডোরে বসে চিৎকার করে কান্না করছে একটা পুরুষ। ব্যাপারটা সবার কাছে কেমন জানি মনে হচ্ছে। সাধারণত এইভাবে কুরুপ মহিলার কান্না করা মেনে নেওয়া যায়। পাগলের মতো কান্না করে যাচ্ছে সে। আশেপাশে সবাই তাকিয়ে দেখছে। কেউ কেউ রাফিদের কান্না দেখে নিজেদের চোখের পানিও রাখতে পারেনি। ডাক্তার রাফিদের দিকে তাকিয়ে জড়িয়ে ধরে ওকে। তার এত বছরের ক্যারিয়ারে এমন পুরুষ দেখেনি যে নিজের স্ত্রীকে এইভাবে ভালোবাসতে পারে। এমন করে সে তার নিজেকে ভালোবাসে কিনা তাও তার অজানা। ডাক্তার রাফিদকে আবারও বলে, শি ইজ নো মোর কথাটার মানে আমাকে বিশ্লেষণ করতে দাও রাফিদ। আমি মানছি তোমার মনের অবস্থা ভালো না, তাই বলে এভাবে ভেঙে পড়বে? সেন্স আসার পর নিরুপমার কে সামলাবে কি করে ভেবে দেখেছ? রাফিদ অস্থির কণ্ঠে জিজ্ঞেস করে। আমার নিরু ভালো আছে তো? হ্যাঁ, নিরুপমা আগের চেয়ে ভালো আছে, তবে আশঙ্কা মুক্ত হয়নি। তবে তোমার অনাগত বাচ্চা মেয়েটাকে আমরা বাঁচাতে পারিনি, আর একটু লেট হলে তোমার নিরুকেও বাঁচাতে পারতাম না আমরা। এত বড় একটা অ্যাক্সিডেন্ট কি করে হলো? আমি বাসায় ছিলাম না, দরজা ভেঙে ঢুকে দেখি এই অবস্থা। ডাক্তার ইকরামুল কিছু একটা ভেবে রাফিদকে উঠতে বলে। তার পিছু পিছু কেবিনে যেতে বলে। কেবিনে ঢুকে রাফিদকে ডাক্তার ইকরামুল বলে, কথাটা শুনে তুমি কেমন রিয়্যাক্ট করবে আমি জানি না, তবুও তোমার জানতে হবে নিরুপমার পরবর্তীতে আর বাচ্চা ধারণ করতে পারবে না। আর যদিও বা পারে, তাহলে ডেলিভারির সময় সে আর বাচ্চা বাঁচবে না, কারণ তার জলবায়ুতে অনেক ড্যামেজ হয়েছে। আশা করি তুমি বুঝতে পারছো রাফিদ, তোমাকে শক্ত হতে হবে। তুমি ভেঙে পড়বে তো নিরুপমাকে হারাবে। রাফিদের সব কিছু অন্ধকার লাগছে। তার নিরু যে এইগুলো জানলে মারাই যাবে। তার অনাগত বাচ্চাটার জন্য বুক ফেটে কান্না আসছে। ভবিষ্যতে নিরুর জীবন হুমকিতে ফেলে বাচ্চা চায় না সে। তবে নিরু যে শেষ হয়ে যাবে এই কথাগুলো শুনলে আল্লাহর কাছে সে শুকরিয়া জানাবে না জবাব চাইবে? এমনটা কেন হলো তাদের সাথে ভেবে পাচ্ছে না সে। রাফিদ আর কিছু না বলে চোখের পানি মুছে বেরিয়ে পড়ে। এখন থেকে যে মিথ্যার অভিনয়টা করার পালা তার। নিরুকে ভালো রাখার পালা। সাদা কাপড়ের কাপড়ে মুড়ে আছে নিরু। সাদাতে নিরুকে সবসময় সুন্দর লাগে, আজও লাগছে অসম্ভব সুন্দর। রাফিদ অপলক তাকিয়ে আছে সেই মুখের দিকে। সে যে ভয়টা পেয়েছিল সেটাই হয়েছে। তার নিরু এসব মেনে নিতে পারেনি। মারা গেছে তার নিরু। চোখের কার্নিশ বেয়ে পানি গড়িয়ে পড়ছে রাফিদের। তবে মুখে কান্নার ভাব স্পষ্ট না। সে তো তার নিরুকে শেষ দেখায় ব্যস্ত। আশপাশ থেকে কান্নার আওয়াজে চারিদিক ভারী হয়ে উঠেছে। হুট করে কিছু লোক এসে নিরুকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। ভোরের আজান কানে যেতেই চিৎকার করে উঠে বসে পড়ে রাফিদ। ঘেমে সারা শরীর জবজব করছে তার। গতকাল বাসায় নিয়ে এসেছে নিরুপমাকে। মেয়েটা কেমন চুপ হয়ে গিয়েছে, একটা কথাও সে বলেনি। সুস্থ হওয়ার পর থেকে রাফিদ কিছু জিজ্ঞেস করেনি কিভাবে কি হলো। সে আর কষ্ট বাড়াতে চায় না। পাশ ফিরে নিরুকে দেখতে গেলেই তার বুকে ধক করে ওঠে। তবে কি তার ভোরের স্বপ্নটা সত্যি সত্যি হলো? কবরস্থানের পাশে দাঁড়িয়ে আছে রাফিদ। তার চোখের কোনা বেয়ে পানি পড়ছে। এতটা কষ্ট তার জীবনে কখনো হয়নি। বুক চিরে কষ্টগুলো বের করতে পারলে শান্তি লাগতো। তার সামনে নিরুপমা কান্না করছে তার ছোট্ট অনাগত সন্তানের কবরের পাশে। কোনো কিছুই মেনে নিতে পারছে না তারা। পাশে ফিরে নিরুপমাকে না দেখে ভয় হচ্ছিল রাফিদের। যদি সত্যি স্বপ্নটা সত্যি হয়ে যায়, হন্তদন্ত হয়ে সারা বাড়ি আশেপাশের সব জায়গায় নিরুকে খুঁজে না পেলে কবরস্থানে আসে রাফিদ। মুখ ঘুরিয়ে রাফিদকে দেখে তার বুকের মাঝে হামলে পড়ে। ফুপিয়ে কেঁদে ওঠে নিরুপমা। রাফিদ বাধা দেয় না। যদি কান্না করলে তার নিরুর মনের বোঝা কিছুটা হালকা হয় এই ভেবে নিজের চোখের পানি মুছে নিরুর মাথার মধ্যে হাত বুলিয়ে বলে, কবরের পাশে এইভাবে কান্না করা আল্লাহ কিন্তু পছন্দ করেন না। মন ভরে তোমার আম্মু আব্বু আর আমাদের ছোট্ট পৈটার জন্য দোয়া করো। আমার সাথে সব সময় এমনটা কেন হয় বলতে পারো তুমি? কি দোষ ছিল আমার? ও কেন এমন করলো? আমি তো ওকে নিজের সবচেয়ে কাছের ভেবেছিলাম। আল্লাহ আমার সহায় হয়নি। তোমার আমার ছোট্ট প্রাণটাকেও কেড়ে নিয়ে গেছে। রাফিদ অবাক হয়ে বলে, কার কথা বলছো তুমি? নিরুপমার হুঁশ ফিরে। সে কি বলতে কি বলে ফেলেছে। রাফিদকে কি জবাব দেবে সে? তার কথা ভুলেও যে সে বলতে পারবে না, তাকে মেরে ফেললেও না। কি বলবে এখন সে? আমার ক্লান্ত লাগছে, বাসায় ফিরবো আমি। নিরুপমা কথা কাটানোর জন্য এই কথা বলে। রাফিদ আর কোনো প্রশ্ন না করে নিরুপমাকে বাসায় নিয়ে আসে।
বারান্দায় বসে উদাস চোখে সামনে দূর অজনায় তাকিয়ে আছে নিরুপমা। জীবন এতটা বেদনাময় কেন, বিষাদময়? জীবনের হিসাব করছে সে। জীবনের ভরা খাতায় না পাওয়া আর কষ্টের পাতার ভার বড্ড বেশি। সেই ছোট্টবেলায় বাবা নামক ছায়াটা ছেড়ে গেছে। মার ভাইকে নিয়ে জীবন চলছিল, হঠাৎ একদিন মাও ছেড়ে চলে গেল, ভাই আর তাকে একা ফেলে। অনাথ আশ্রমে তাদের দুই ভাই বোনের দায়িত্ব বুঝিয়ে দিয়ে চাচা নামক প্রাণীটাও বিদায় নেয়। সেই থেকে বড় ভাই রোমান আর সে একে অপরের নিয়ে বেঁচে ছিল। 7 বছর আগে স্কলারশিপ পেয়ে রোমান দেশ ছেড়ে কানাডার উদ্দেশ্যে পাড়ি জমায় নিরুপমাকে রেখে। সে যেতে চেয়েছিল না, নিরুপমা জোর করে তাকে পাঠায়। ভাইয়া যাওয়ার পর শুরু হয় নিরুপমার কঠিন জীবন। একা একা পথ চলা, বারবার হোঁচট খেয়ে উঠে দাঁড়ানো। ভাইয়ের সাথে কথা হয় না অনেক দিন। কেমন স্বার্থপর হয়ে গেছে সে। ফোন হাতে নিয়ে রাফিদ দাঁড়িয়ে আছে সেই কখন থেকে। নিরুর সেই দিকে কোনো খেয়াল নেই। আস্তে করে কাঁধের মধ্যে হাত রাখতেই নিরুপমা ভয় পেয়ে ছিটকে দূরে চলে যায়। রাফিদ মুখে হাসি নিয়ে বলে, আরে আমি? ভয় পাচ্ছ কেন? রোমান ভাইয়া ফোন দিয়েছে, কথা বলো, দেখো ভালো লাগবে। মোবাইল সামনে ধরতেই হাস্যোজ্জ্বল মুখ ভেসে ওঠে স্ক্রিনে, সাথে নিরুপমার কান্নার শব্দ। রোমানের বুকের মাঝে শূন্যতা বিরাজ করছে। কি হাল হয়েছে তার বোনটার। মন চাচ্ছে ছুটে নিরুপমার কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে, যদি একটু শান্তি পায় তার বোনটা। কি বলবে ভেবে পাচ্ছে না কেউ। রোমান কান্না লুকাতে ফোনটা কেটে দেয়, আর নিরু হামলে পড়ে রাফিদের বুকে। কেটে গেছে 15 দিন। এই কয়টা দিন রাফিদ নিজের সর্বোচ্চ চেষ্টা করছে তার নিরুকে ভালো রাখার। নিরুকে ঘুম পাড়িয়ে নিজে বসে থাকে। ডাক্তারের কথাগুলো বলবে কিভাবে? সে তা নিরুকে চায় সব কিছুর বিনিময়ে। সব কিছু করতে পারবে সে। নিজেকে গুছিয়ে নিচ্ছে কঠিন পরিস্থিতির মোকাবেলা করার জন্য। পরশুদিন তার আর নিরুর বিয়ের 2 বছর পূর্ণ হবে। দিনটা গত 2 বছর যাবৎ নিজেদের মতো সেলিব্রেট করে তারা। এবার আরও স্পেশালভাবে সব করবে সে। নিরুকে নিয়ে সুখের রাজ্যে ভাসবে। সব কষ্টগুলো মুছে ফেলার চেষ্টা করবে তারা। কি কি করবে সব প্ল্যান ভেবে ফেলেছে সে। তার প্ল্যান কি আদৌ সফল হবে, নাকি সেই দিনটাই তাদের শেষ সমাপ্তি হবে? কপালে কারো উষ্ণ ছোঁয়া পেতেই ঘুমের মাঝে মুচকি হাসে নিরুপমা। আবারও গালে ছোঁয়া পেতেই চোখ মেলে তাকিয়ে 2 হাতে তার দিকে ঝুঁকে থাকা রাফিদকে জড়িয়ে ধরে খিলখিল করে হেসে ওঠে সে। নিরুপমার মুখে হাসি দেখে রাফিদও হেসে ওঠে। হাসির ঝংকারে 4 দেয়াল মুখরিত হয়ে উঠেছে। নিরুপমা হাসতে হাসতে মাথা নিচু করে রাফিদের নাকের মাথায় কামড় দেয়, আর রাফিদ এক লাফে সোজা হয়ে দাঁড়িয়ে নাকে হাত দেয়। তার এমন কাজে নিরুপমা আবারও হুহা করে হেসে ওঠে। রাফিদ সরু চোখে তাকিয়ে বলে, রাক্ষসীদের মতো আমার নাক কামড়ে চিড়ে এখন আবার হেসে চলেছে। স্বামী সেবা করবে কি, উল্টে স্বামীর নাক ছিঁড়ে খাচ্ছে। ইস রে, নাক ছাড়া দেখতে কিন্তু তোমায় মন্দ লাগছে না। রাস্তায় বের হলে মানুষ তোমায় নাক কাটা রাফিদ বলবে। আর তোমায় বলবে নাক কাটা রাফিদের বউ। এই কথা শুনে নিরুপমা আবারও হেসে ওঠে। চারিদিকে মুগ্ধ নয়নে তাকিয়ে নিরুপমার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, শুভ বিবাহ বার্ষিকী নিরু। এই দিনটা আসলে তোমার আর আমার ভালোবাসার প্রথম রাতের কথা মনে পড়ে। নিরুপমা হাসি ছেড়ে এইবার লজ্জায় লাল হয়ে ওঠে। সেই লজ্জাকে আরও বাড়িয়ে দিতে রাফিদের দুষ্টামি চলতেই থাকে। গত বছর তাদের প্রথম বিবাহবার্ষিকীর কথাগুলো মনে পড়তেই দীর্ঘশ্বাস ছাড়ে রাফিদ। ওভেন থেকে বেক হওয়া কেকটা নামিয়ে রেখে দেয়। একটু আগে নিরুপমাকে ঘুম পাড়িয়ে রেখে এসে কেক বানানোর পর ফুল আর বেলুন দিয়ে ড্রয়িং রুম আর তাদের অন্য বেডরুম সাজাতে ব্যস্ত হয়ে পড়ে সে। কাঁচা ফুল সে সন্ধ্যার সময় এনে রেখেছিল। কিছু কিছু ফুল শুকিয়ে গেছে। সেইগুলো সাইডে রাখতে গিয়ে হঠাৎ তার মনে হয় এই ফুলগুলোর মতো তাদের জীবনটাও কি শুকিয়ে যাবে। এই কথা ভাবতেই তার মনের মাঝে অস্থিরতা বিরাজ করতে থাকে। কী সব ভাবছে সে, কুসংস্কারী হয়ে যাচ্ছে সে দিন দিন। ভাবনা বাদ দিয়ে দেয়াল ঘড়িটার দিকে তাকিয়ে দেখে 12টা বাজতে 13 মিনিট 10 সেকেন্ড বাকি। হাতের কাজগুলো জলদি গুছিয়ে নিয়ে নিরুকে ওঠানোর জন্য পা বাড়ায় রুমের দিকে। নিরুপমার চোখে পানি চিকচিক করছে। এত ভালোবাসে কেন রাফিদ তাকে? বেলি ফুলের সুবাসে মুখরিত হয়ে উঠেছে চারপাশ। সম্পূর্ণ ঘর অনেক সুন্দর করে সাজানো, একদম তার মনের মতো। সে তো ভুলেই গিয়েছিল আজ তাদের বিবাহবার্ষিকী। আর ওনাকে দেখো, ঠিক মনে রেখে কত শত কিছু করে রেখেছে তার জন্য।
সামনে চকলেট কেক দেখে অবাক চোখে তাকায় নিরুপমা। তুমি বানিয়েছো? আর কে বানাবে বলো তো? ঘরে আমি আর তুমি ছাড়া কেউ নেই ম্যাডাম। হাত পুড়িয়েছো কেক নামাতে গিয়ে? নিরুপমার সরু চোখের প্রশ্নে রাফিদ মাথা চুলকিয়ে মুখে মেকি হাসি দিয়ে বলে, হাত না পড়লে কেক মজা হয় না, তুমি জানো না? আর একটা কথা বললে আমি এখানেই ঠাস করে ঘুমিয়ে পড়বো কিন্তু। ভোরের আলো চোখে পড়তেই তাড়াহুড়া করে উঠে বসে নিরুপমা। আজ অনেক দিন পর নিজের হাতে রাফিদের সব পছন্দের খাবার রান্না করে তাকে সারপ্রাইজ দেবে। পাশে থাকা ঘুমান্ত রাফিদের কপালে চুমু দিয়ে উঠে দাঁড়ায় সে। কাল রাতে সত্যিই কেক কাটার পর ওখানে ঘুমিয়ে পড়েছিল। নিরুপমা ঠেলে ঘুম থেকে উঠিয়ে বেডে নিয়ে আসে। শাওয়ার নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিরুপমা ভাবে আর শাড়ি পরবে, সাথে বেলি ফুলের মালা দিয়ে সাজবে। এতে রাফিদ আরও চমকে যাবে। আলমারি খুলে শাড়ি একটার পর একটা বের করে চলেছে সে। শাড়ি নামাতে গিয়ে একটা ফাইল চোখে পড়ে নিরুপমার। কিসের ফাইল? খুলে দেখায় তার কাল হয়ে দাঁড়ায়। এত বড় একটা সারপ্রাইজ পাবে সে ভাবতেও পারেনি। রাফিদকে সে কিছুই দিতে পারেনি। তার বেঁচে থেকে কী লাভ? হ্যাঁ, সে থাকবে না, সে চলে যাবে এই দুনিয়া থেকে। সে চলে গেলে রাফিদ সুন্দর একটা জীবন পাবে। ছাদের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে নিরুপমা। আর এক পা বাড়ালেই 4 তলা থেকে একদম মেইন রোডে গিয়ে পড়বে সে। সেই দিক তার কোনো খেয়াল নেই। উদাস চোখে তাকিয়ে আছে শুধু। রাফিদ হাজার চেষ্টা করেও সত্যটা লুকাতে পারেনি। এই জন্য এত শত লুকোচুরি। রাফিদের সামনে দাঁড়ানোর ক্ষমতা নেই তার। রাফিদের চোখের দিকে তাকালেই মনে পড়বে, নিরু তুই অক্ষম, নিরু তুই অক্ষম। এই অক্ষমতা নিয়ে বেঁচে থাকার কোনো কারণ খুঁজে পাচ্ছে না সে। নিরুপমা জানে সে মারা গেলে রাফিদও জিন্দা লাশ হয়ে যাবে, কিন্তু তার কাছে যে উপায় নেই। সে যে শর্তে বাঁধা। রিপোর্টটা হাতে পাওয়ার পরেই আরেকটা সারপ্রাইজ পায় নিরু। তার শাশুড়ি রেবেকা বেগম ফোন দিয়ে সোজা বলে দিয়েছে। এতদিন কিছু বলেনি রাফিদের মুখের দিকে চেয়ে। এখন সে আর চুপ থাকবে না। তার জন্য কি বংশ শেষ করবে নাকি তারা? হয় রাফিদকে ছেড়ে যেতে হবে, নয়তো তাদের বংশধর দিতে হবে। রেবেকা বেগম নিরুপমাকে দেখতে পারেন না। বিয়ের প্রথম দিন থেকে তারা অভিনয় করে আসছে রাফিদের সাথে। রাফিদ বাসায় থাকলে নিরুপমাকে সে চোখে হারায়। বাসা থেকে বের হলে শুরু হতো তার খারাপ ব্যবহার। এই নিয়ে নিরুপমা কখনো রাফিদের কাছে নালিশ করতো না। রাফিদের ট্রান্সফার হলে রাজশাহী থেকে ঢাকা এসেছে 8 মাস হলো। ভালোই চলছিল তাদের ছোট্ট সংসার। কয়েকদিনের মাঝে তার অতীতের কালো ছায়া এসে সব শেষ করে দিয়ে গেছে। তার দোষটা কী ছিল? একটা ভুলের জন্য তার জীবনের মানেটাই শেষ হয়ে গেছে। হয়তো এটাই তার নিয়তি ছিল। তবে তার নিয়তি এত খারাপ কেন? সুখগুলো ধরা দিতে দিতেই আবার পালিয়ে বেড়ায়। একটা সুখের শেষ সমাপ্তি সবাই চায়, তবে তার কেন কষ্টের শেষ সমাপ্তি? নিরুপমাকে সামলানোর চেষ্টা করে যাচ্ছে রাফিদ। ঘুম থেকে উঠে নিরুকে পাশে না পেয়ে সারা বাড়ি খুঁজছে। প্রতিনিয়ত ভয় হয় যদি নিরুর কিছু হয়ে যায়। হন্তদন্ত হয়ে ছাদে খুঁজতে গিয়ে রাফিদের বুকের মাঝে ধুক করে ওঠে। দৌড়ে গিয়ে একটানে নিরুকে বুকের মাঝে নিয়ে আসে। তার হার্টবিট মুহূর্তেই থেমে গিয়েছিল। আর একটা সেকেন্ড দেরি করলে সব শেষ হয়ে যেত। শক্ত করে জড়িয়ে ধরে আছে নিরুপমাকে, যেন ছাড়লেই মিলিয়ে যাবে সে। নিরুপমা মাথা উঁচু শিথিল কণ্ঠে বলে, আমাকে বাঁচানোর এত তাড়া কেন তোমার? তোমায় আমি কিছু দিতে পারবো না রাফিদ। আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব। আর নয়তো ধাক্কা মেরে ফেলে দাও। আমার বুকের মাঝে উথাল ঝড় বইছে, তাকে তুমি দেখতে পারছো? এই ঝড় তোমাকে ক্ষত বিক্ষত করার জন্য যথেষ্ট, জানো? আর আমার মনে ঝড় কি তুমি দেখতে পাও না নিরু? এতটা স্বার্থপর তো তুমি ছিলে না। আমাকে একা ফেলে যাওয়ার চিন্তা করো কিভাবে তুমি? আমি বাঁচবো কি করে সেই চিন্তা কি হয় না তোমার? তোমার জন্য আম্মু খুঁজে দেবে বাঁচার উপায়। রাফিদ এবার চটে গেল নিরুপমার কথায়। 2 হাতে নিরুপমার বাহু ধরে চেঁচিয়ে বলে, কার কথা বলছো তুমি? মা তোমায় ফোন করেছিল, আবার সেই আগের মতো পাগল হয়ে উঠেছো তুমি। কেন বারবার এক কথা বলো? আমি হাঁপিয়ে উঠেছি তোমায় বোঝাতে বোঝাতে। কতবার বলবো আমি তোমায় ছাড়া অচল, বাঁচার ক্ষমতা নেই আমার মাঝে তোমায় ছাড়া, বুঝেছো তুমি? রাফিদের রাগ মাথায় চড়ে বসেছে। সে ওইখানে নিরুপমাকে ছেড়ে চলে যায়। এইখানে থাকলে আরও বাড়াবাড়ি করে ফেলবে সে। নিরু অবুঝ হয়ে ওঠে মাঝে মাঝে। আচ্ছা, নিরু কি বুঝে না তার এই অবুঝ হওয়াটা
রাফিদ মেনে নিতে পারে না, কষ্ট হয় প্রচণ্ডভাবে। সেই এক কথার রেশ ধরেই এখনও নিরুপমা বসে আছে। সব গুছিয়ে নিতে গেলেই এলোমেলো হয়ে যাচ্ছে। তাদের গল্পের শেষ সমাপ্তি কি এভাবেই হবে, কষ্টে মোড়ানো? সেই সকালে রাফিদ রাগ করে বেরিয়ে গেছে। এখন সকাল গড়িয়ে বিকেল শেষ হতে চলেছে, বাসায় আসেনি এখনও। রাগ করে ফোনটাও ফেলে গেছে। নিরুপমার এখন কষ্ট হচ্ছে। সে মাঝে মাঝে রাফিদকে বুঝেও বুঝতে চায় না। যখন সবচেয়ে বেশি কষ্ট হয় সে তখন মরে যেতে দুইবারও ভাবে না। সত্যিই তো, সে চলে গেলে রাফিদ শেষ হয়ে যাবে। এমন অবুঝের মতো কাজ তার দ্বারা কি করে হয় বুঝে উঠতে পারে না সে। এখন টেনশনে মরে যাচ্ছে। অফিসে ফোন করেছিল, তারা জানিয়েছে আজ অফিসে যায়নি রাফিদ। কোথায় গেল? গাড়ি নিয়ে বের হয়েছে। রাগের মাথায় যদি গাড়ি স্পিডে চালায়। টেনশনে মাথা ঘুরছে তার। আজ রাফিদ ফিরলে সে ভালোভাবে বাঁচার চেষ্টা করবে, যেখানে শুধু রাফিদ আর তার ভালোবাসার সমাপ্তি থাকবে। আচ্ছা, যদি সেই সুযোগটা না পায় তারা, তখন কি হবে? কলিং বেলের আওয়াজ পেতেই এক ছুটে দরজা খুলে অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে দেয়াল ধরে। নিয়তি কি সত্যিই আবার ঘুরে যাবে আজ থেকে? এখনো মরিসনি তুই? আমি তো ভেবেছিলাম সেদিন নয়তো তার পরের দিন তোর মরার খবর পাবো, আর আজ তোর মিলাদ কেটে আসবো। প্রমের কথা শুনে মুচকি হাসে নিরুপমা। এই মেয়েটা তার সবচেয়ে কাছের ছিল, আর সেই কিনা তার অনাগত সন্তানের খুনি। একটু আগে সে আর রেবেকা বেগম এসেছে। রেবেকা বেগম নামাজ পড়ছেন। দরজার বাইরে তাদের দুজনকে দেখে অবাক হয়েছিল ঠিক, তবে মনের মাঝে ভয় করছিল তীব্রভাবে। প্রমে নিরুপমার হাত ঝাঁকিয়ে বলে, অবশ্যই না, মরে আমার অনেক ভালো হয়েছে। জানিস আমি যে পরিমাণ কষ্ট পেয়েছি তা এখন থেকে তুই পাবি। আমার কষ্ট পাওয়ার আর বাকি নেই প্রমি। তোর সাথে আমার কিসের শত্রুতা আমি আজও বুঝে উঠতে পারিনি। শুধু দোয়া করি মৃত্যুর আগে যেন তোর আফসোসের সুরটা দেখতে পাই। সেটা তুই জীবনেও পাবি না। আমার সবচেয়ে বড় ভুল তোকে আমার ভাইয়ের বউ করে নিয়ে আসা। তুই যেমন তোর ভাই থেকে আমায় ছুঁড়ে ফেলেছিস, তোকেও সেভাবে ছুঁড়ে ফেলা উচিত ছিল। কিন্তু আফসোস, বিয়ের একটু পর আমি সব জানতে পারি। নিরুপমা অবাক হয়ে বলে, তোকে কতবার বলবো, রোমান ভাইয়ের সাথে ভাবির সম্পর্ক আরও আগে থেকে সবাই জানতো, কিন্তু তুই কখনো জানার চেষ্টা করিসনি। আমি আগে জানলে তোকে এতটা কষ্ট পেতে দিতাম না। সত্যি আমি বুঝিনি তুই ভাইয়াকে ভালোবাসিস। তোর অবুঝের মতো করা কাজগুলোর জন্য আজ আমার ছোট বাচ্চাটা মাটির নিচে। নিরুপমা কেঁদে ওঠে। সে কখনো ভাবতে পারেনি তার বোন নামক বেস্ট ফ্রেন্ড শুধুমাত্র ছোট ভুলের জন্য তার এত বড় ক্ষতি করেছে। ভুলগুলো তো তার ছিল না, এই ভুলের প্রতিশোধের জন্য তাকে আর কি হারাতে হবে এই ভেবে ভয়ে শিউরে ওঠে সে। সব কিছু শেষ হওয়ার আগেই রাফিদ আর রোমানকে সব জানাবে সে। এইভাবে একটা ছোট ভুলের জন্য তাদের জীবনকে শেষ করতে পারে না সে। জোহরের আজানের পর রাফিদ বাড়ি ফিরেছে। আজ রাগ বেশি করে ফেলেছে সে। নিরুপমার মতো সেও আজ অবুঝ হয়ে উঠেছে, যা মোটেও ঠিক হয়নি। আসার সময় নিরুর জন্য বকুল ফুলের মালা, কাচ্চি বিরিয়ানি আর অনেকগুলো আইসক্রিম নিয়ে বাসায় ঢুকতেই অবাক হয়ে যায় সেও। তার মা আর বোন এসেছে। খুশিতে জাপটে ধরে দুজনকে। বোনকেও প্রায় 1 বছর পর দেখল। হোস্টেলে থেকেই পড়াশোনা করে, তাই সচরাচর দেখা হয়ে ওঠে না। নিরুর জন্য আনা জিনিসগুলো প্রমিকে দিয়ে শুধু বকুল ফুলের মালাটা নিরুর জন্য নিতেই প্রমি সেটা দেখে বলল, বকুল ফুল কয়েকদিন ধরে খুঁজছিলাম কিন্তু খুঁজে পাইনি। তুই তো জানিস বকুল ফুল আমার কত ভালো লাগে। এই ফুলের জন্য আমি পাগল। রাফিদ ফুলগুলো না নিয়ে প্রমির হাতে বেঁধে দিয়ে মুচকে হেসে রুমে চলে যায়। রান্নাঘর থেকে সব দেখে দীর্ঘ শ্বাস ছাড়ে নিরুপমা। রাফিদ না জানলেও সে ভালো মতোই জানে তার আর প্রমির সব পছন্দের মিল থাকলেও প্রমির বেলি ফুল পছন্দ নয়। সে সব কিছু ছেড়ে দিতে পারে প্রমির জন্য, কিন্তু রাফিদকে ছাড়তে বললে সে শেষ হয়ে যাবে। প্রমির সব কিছু জানলে রাফিদ অনেক কষ্ট পাবে। কোনো ভাই এটা মেনে নিতে পারবে না নিজের আপন ছোট বোন তারই অনাগত সন্তানের খুনি। ঘর জুড়ে স্নিগ্ধ চাঁদের আলোয় আলোকিত হয়ে উঠেছে। ভরা পূর্ণিমার চাঁদের মতো চাঁদ উকি দিচ্ছে আকাশের কোল জুড়ে। অদ্ভুত শান্তি অনুভব হয় নিরুপমার চাঁদের আলো দেখা দিলে। মনে হয় এই তো তার জীবনটাও এই স্নিগ্ধ চাঁদের আলোর মতোই স্নিগ্ধ হবে। আজ অনেক দিন পর তার মনের মাঝে প্রশান্তি কাজ করছে। রাফিদ তার পাশে ঘুমে মগ্ন। একটু আগের কথা মনে হতেই লজ্জায় মুড়িয়ে যায় সে। এইভাবেই যদি ভালোবাসায় পরিপূর্ণ থাকতো সব সময়,
রাফিদের বুকের মাঝে মাথা রেখে আস্তে করে রাফিদকে ডাকতে থাকে সে। রাফিদ নিরুপমাকে আরও আঁকড়ে ধরে ঘুম জড়ানো কণ্ঠে বলে, একটু আগেই না কত আদর করলাম, এখনো কি আমার বউয়ের আদর খেতে ইচ্ছে হচ্ছে? কিন্তু আমার বউটা এত নির্লজ্জ হলো কবে থেকে? রাফিদের কথা শুনে লজ্জায় আর রাগে তার বুকের মাঝে কামড় দিয়ে বলে, সব সময় এত বেহাইয়ের মতো কথা বলো কেন? আমি সিরিয়াস কথা বলবো, তাই তুমি সিরিয়াস হয়ে শুনবে, আর উল্টাপাল্টা কিছু বললে তোমার নাক ছিঁড়ে ফেলবো। তোমার রাক্ষসী স্বভাব কবে যাবে? শুধু আমাকে কামড়ে খাওয়ার ধান্দা। উফ, আমার সিরিয়াস কথা শুনবে তুমি? নিরুপমা যে সিরিয়াস তা বুঝে রাফিদ নিরুপমাকে জড়িয়ে ধরেই উঠে বসে। এখন ফাজলামি করলে নিরুপমা রেগে যাবে আর তখন তার ঘুম হারাম হয়ে যাবে। তাই চুপচাপ বসে থাকে নিরুপমার কথা শোনার জন্য। নিরুপমা রাফিদকে আগলে ধরে ফিস ফিস করে বলে, আমাদের যদি আবার একটা বাবু হয় তাহলে কিন্তু মন্দ হয় না। নিরুপমার কথা শুনে গলা শুকিয়ে ওঠে রাফিদের। আল্লাহ দিলে তারা তো ফিরিয়ে দিতে পারবে না, তবে সেটা আদৌ সম্ভব না। নিরু না জানলেও রাফিদ তো জানে, সবচেয়ে বড় কথা তার নিরুর জীবন হুমকির মুখে পড়বে, আর সেটা সে নিজে বেঁচে থাকতে কখনো হতে দিবে না। তাদের নেওয়া একটা সিদ্ধান্ত, নিরুকে আর বাচ্চাকে বেছে নিতে বললে সে চোখ বন্ধ করে নিরুকে বেছে নিবে। কিন্তু নিরু কি মানবে তার সিদ্ধান্ত? সে যতটুকু নিরুকে ভালোবাসে তার চেয়ে নিরু তাকে বেশি ভালোবাসে। নিজের জীবন শেষ করে হলেও তাকে ভালো রাখার উপায় খুঁজে বেড়াবে নিরু, আর সে সেটা কখনোই চায় না। পরিবার, সমাজ সবার থেকে তাদের কথা শুনতে হবে একটা বাচ্চার জন্য, আর এই কথাগুলো সে উপেক্ষা করে নিরুকে নিয়ে বাঁচতে পারলেও নিরু যে পারবে না, নিরুকে সবাই দোষারোপ করবে এই নিয়ে, যা তাকে আর নিরুকে ভেঙে গুড়িয়ে দেবে। সে তার সিদ্ধান্তে অটুট থাকবে। সে আর তার নিরু থাকবে তাদের সংসারে, আর বাচ্চা চায় না তার। তবে নিরু কি তার সিদ্ধান্ত মেনে নেবে? এই নিয়ে তাদের মাঝে বিচ্ছেদের জন্ম হলে কি করবে তারা? শরৎকালের মিষ্টি মিষ্টি গন্ধে চারপাশ ভরে ওঠে প্রতি বছর। এই শরতের কোন এক বিকেলে নিরুপমার সাথে দেখা হয়েছিল রাফিদের। কাশবনে ঘুরতে যাবে বলে পমি নিরুকে তাদের বাসায় নিয়ে এসেছিল। বিকেলের হালকা রোদে প্রথম দেখেই নিরুর প্রেমে পড়ে রাফিদ। মেয়েটা মিষ্টির চেয়েও মিষ্টি। পমির সাথে নিরুর বন্ডিং দেখে রাফিদ ভেবে নিয়েছিল বিয়ে করলে এই মেয়েকেই করবে। ভাগ্যের জোরে আজ নিরু তার বউ। প্রেম নিবেদন সে করেছিল নিরুকে, তবে নিরু বারবার ফিরিয়ে দিয়েছে। সে এতিম, তার অতীত বর্তমান সব অগোছালো, তার উপর তার ভাই কয়েকদিন আগে চলে গেছে। এসব কারণেই রাফিদকে এড়িয়ে চলতো নিরুপমা। পমি যখন জানতে পারলো তার ভাই নিরুকে পছন্দ করে, সেও লেগে পড়ে নিরুকে তার ভাবি করার জন্য। পমি নিরুর মোবাইল থেকে রোমানের নাম্বার নিয়ে তার সাথে যোগাযোগ করে, যাতে রোমান নিরুকে বোঝায় রাফিদকে বিয়ে করার জন্য। নিরুপমার রাফিদের বিয়ে নিয়ে পমি রোমানের সাথে প্রতিনিয়ত কথা বলে। পমি রোমানের প্রতি প্রচণ্ডভাবে দুর্বল হয়ে পড়ে। যদিও রোমান শুধু তার বোনের বেস্ট ফ্রেন্ড, নিজের ছোট বোন আর তাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে কথা বলতো পমির সাথে। নিরুপমার রাফিদের বিয়ের দিন পমি জানতে পারে রোমানের আকদ হয়ে গেছে, সে স্কলারশিপ পাওয়ার আগেই। ওই দিন পমি পাগল হয়ে ওঠে। সে যে সত্যি ভালোবেসেছিল রোমানকে। নিরুপমাকে এই সব কিছুর জন্য দায়ী করে সে। বিয়ের দিন থেকে নিরুপমার প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য জঘন্য খেলায় মেতে ওঠে সে। রেবেকা বেগমকে সব কিছু খুলে বলে সে। মেয়ের সুখ তিনিও চেয়েছিলেন, এজন্যই নিরুপমার সুখ তার বা পমির কারো সহ্য হয় না। রাফিদের নিরুর প্রতি তীব্র ভালোবাসা আর বিশ্বাসের জন্যই নিরুপমা আর রাফিদের সংসার টিকে আছে। নিরুপমাকে দেখলে এখন কেমন মায়া মায়া কাজ করে রেবেকা বেগমের মনে। মেয়েটা কেমন শুকিয়ে গেছে, মুখে উজ্জ্বলতা অনেক কমে গেছে। ঠিক মতো খাওয়া দাওয়া করে না নাকি? নিরুপমার সাথে খারাপ ব্যবহার সে করতে চায় না। পমির সাথে যখন ভালো সম্পর্ক ছিল, মেয়েটাকে তখন সে নিজের হাতে খাইয়ে দিত। চেহারার দিকে তাকালেই মায়ায় পড়ে যায় বারবার সে। আদেও কি এই মিষ্টি মেয়েটা তার মেয়ের সুখ কেড়ে নিয়েছে? তিনি তো মা, তাই নিজের সন্তানের সুখেই সুখী হন। পমিকে সে বিশ্বাস করে, তবুও মনের মাঝে অশান্তি হয়। খাবার সামনে নিয়ে নিরুপমার দিকে তাকিয়ে এসব ভেবে চলেছে রেবেকা বেগম। নিরুপমার চোখে পড়তেই অপ্রস্তুত হয়ে পড়ে নিরুপমা। সে মাথা নিচু করে উঠে চলে যেতে নিলেই রেবেকা বেগম থমথমে গলায় বলে, খাবার ফেলে যেতে নেই, এতে আল্লাহ বেরাজ হয়। নিরুপমার চোখ ভিজে ওঠে। রাফিদ বাসায় না থাকলে কখনো তাকে খাবার টেবিলে খেতে দিত না।
আজ বসেছিল, কিন্তু রেবেকা বেগমের তাকানো দেখে ভয় পেয়ে উঠে চলে যাচ্ছিল সে। মনের মাঝে প্রশান্তি কাজ করছে। খারাপ ব্যবহার করুক, তাও তো খেতে বলেছে, এটাই যে তার বড় পাওয়া। রাতের আধারে ছাদের দোলনায় বসে আছে নিরুপমা আর রাফিদ। রাফিদ এক হাতে মোবাইল টিপছে আর অন্য হাতে নিরুপমাকে ধরে আছে। আর নিরুপমা রাফিদের বুকের মাঝে মাথা রেখে ভাবনায় ব্যস্ত। পমের খারাপ ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। আজ সকালবেলাও সিঁড়ির মধ্যে সাবান গুলিয়ে ফেলে রেখেছিল, যাতে নিরুপমা পড়ে ব্যথা পায়। ভাগ্য আর সহায় ছিল, তাই পানি দেখে পা বাড়ায়নি সে। কি করবে সে? রাফিদকে সব বলে দিবে? তোমাকে আমার অনেক কিছু বলার আছে। রাফিদ মোবাইল থেকে চোখ সরিয়ে অন্ধকারে নিরুপমার মুখের দিকে চায়। মোবাইলের হালকা আলোয় নিরুপমাকে প্রচণ্ড উদ্গ্রীব দেখায়। আচ্ছা, নিরু কি আবারও বাচ্চার কথা বলবে? আর যদি বাচ্চার কথা তুলে, তাহলে কি জবাব দিবে সে? নিরুপমা কোনো জবাব না পেয়ে রাফিদকে ধাক্কা দিয়ে বলে, আমি কিছু বলতে চাই চিন্তার সাগর। রাফিদ ভাবনার মাঝেই নিরুপমার ডাকা নাম শুনে হেসে বলে, আমি শুনছি তো ভাবনার রানী। নিরুপমা সরু চোখে তাকিয়ে নিজেও হেসে ওঠে। রাফিদের বুক থেকে মাথা উঠিয়ে তার দিকে ঘুরে সিরিয়াসভাবে বলে, আচ্ছা, যদি কখনো এমন কোনো সত্যি শোনো যা তোমাকে ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট, তাহলে তুমি কি করবে? আমি তোমায় সেই সব সত্যি জানাবো, যে জন্য আমাদের সব কিছু শেষ হয়ে গেছে। নিরুপমার কথা শুনে রাফিদের ভয় হতে থাকে। এমন কোন সত্যি আছে যা সে নিজে জানে না? নতুন কোনো ঝড় আসবে না তো তার এই অজানা সত্যির জন্য? রুমে ঢুকেই পমের গালের মধ্যে সজোরে থাপ্পড় দেয় রাফিদ। রাগে তার হাত পা কাঁপছে। কতটা নিচু হয়ে গেছে তার বোন ভেবেই রাগ মাথা চাড়া দিয়ে উঠেছে। পমে কিছু বুঝে ওঠার আগেই রাফিদ আবারও থাপ্পড় দেয়। গালে হাত দিয়ে টলমলে চোখে তাকিয়ে থাকে পমি। তার পুরো জীবনে কখনো যে ভাই চোখ গরম করে কথা বলেনি, আর আজ সে ভাই গুনে গুনে 3টা থাপ্পড় দিল। রাফিদের লাল হওয়া চোখ দেখে কিছু বলতে গিয়েও থেমে যায় পমি। হেসকি তুলে ফেলেছে কান্না করতে করতে। পাশে থাকা ফ্লাওয়ার বাস্কেটটা ধাক্কা দিয়ে ফেলে দিতেই কাচের ঝুরঝুর আওয়াজে কেঁপে ওঠে পমি। সাথে সাথেই নিরুপমা আর রেবেকা বেগম ছুটে আসে ঘরে। নিরুপমা ভয়ে পিছিয়ে দাঁড়ায়। রেবেকা বেগম মেয়ের কান্না দেখে এগিয়ে যেতেই রাফিদ ধমকের স্বরে বলে ওঠে, ওকে ছুবে না মা, ও পাপি, আমার মাসুম বাচ্চার খুনি। 3 জোড়া চোখ অবাক নয়নে তাকায় রাফিদের দিকে। সেদিন রাতের বেলা নিরুপমা রাফিদকে কিছু খুলে বলেনি, তাহলে রাফিদ এই কথা জানলো কি করে? নিরুপমা সেই দিন যেই কথা চেপে গিয়েছিল এবং ঝড়ের আভাস পেয়েছিল, সেটা আজ সব কিছু তছনছ করে দিবে। পমি নিরুপমার দিকে রক্তচক্ষু নিয়ে তাকায়। তার ধারণার বাইরে ছিল নিরু যে রাফিদকে বলবে। সে নিরুকে ভালোভাবে চিনে। তাদের মধ্যে সম্পর্ক নষ্ট হবে এমন কোনো কাজ বা কথা নিরুপমা মরে গেলেও বলবে না। তাতে সব কিছু শেষ হয়ে গেলেও। এজন্যই পমি এতটা সাহস পেয়েছিল এত কিছু করার। রেবেকা বেগম অবাক হয়ে জিজ্ঞেস করে, তোর সন্তানের খুনি প্রমি হতে যাবে কেন? খুন তো করেছে তোর বউ, নিজেই ভালোভাবে চলতে পারে না, তাই পরে বাচ্চাটারে খেয়েছে। সবকিছু জেনে নীরুকে দোষারোপ করবে মা? সবকিছু জানার পর তোমার মেয়েকে মেরে ফেলতে ইচ্ছে হবে তোমারও? ও লাই পেয়ে পেয়ে অমানুষ হয়ে গেছে। একটাবার ভাবলো না নীরুর গর্ভে শুধু নীরুর একার বাচ্চা না, ওর ভাইয়ের বাচ্চাও। সেদিন বাসায় ও এসেছিল, নীরুকে পেছন থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। নীরু উঠতে চাইলে আবার ওকে পা টেনে ফেলে দিয়েছে। কতটা নির্মম তোমার মেয়ে! আমি সবকিছু দেখে থমকে গিয়েছিলাম। নীরু হাত বাড়িয়ে ওকে তোলার জন্য রাখছিল, আর এই অমানুষ ওকে ফেলে হাসতে হাসতে বেরিয়ে গেছে। রাফিদের কথা শুনে রেবেকা বেগম পমির হাত ধরে জিজ্ঞেস করে, তোর ভাইয়া যা বলেছে সেই সব কি সত্যি প্রমি? তুই এই কাজ করেছিস? পমির মায়ের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে ফেলে। রেবেকা বেগম ঠাস করে থাপ্পড় দেয়। ইচ্ছা মতো মারছে সে পমিকে, আর চিল্লিয়ে চিল্লিয়ে বলছে, এতটা জঘন্য হলে কিভাবে? তুই তো উন্মাদ হয়ে গেছিস। নিজের ভুলের শাস্তি তুই ওই বাচ্চাটাকে কেন দিলি? তুই নিজেই রোমনকে একতরফা ভালোবেসেছিলি। তোর কথা শুনে এতদিন বিনা কারণে ওই মেয়েটাকে কষ্ট দিয়ে এসেছি। এত মিথ্যা কোথায় থেকে শিখেছিস তুই?
তাহলে কি আমার শিক্ষার অভাব ছিল? তোকে লাই আমি দিয়েছি, সমান দোষের ভাগিদার আমিও। তোকে অন্ধের মতো কিছু যাচাই বাছাই না করে যা বলেছিস তাই বিশ্বাস করে নিয়েছি। রেবেকা বেগম আবার হাত তুললে নিরুপমা পমিকে জড়িয়ে ধরে। নিরুপমার কাজে পমিসহ সবাই অবাক হয়ে যায়। রাফিদের রাগ তুমুলভাবে বেড়ে চলেছে। এই মেয়েটা এত ভালো কেন? সব সময় ভালো মানুষই না দেখালে ওর হয় না? আজ কাহিনী এত দূর গড়াতো না যদি নিরুপমা আগেই সত্যটা বলে দিত। রাফিদের আজ নিজেকে পাগল পাগল লাগছে। সবাই তার পিছে নিখুঁত অভিনয় করে গেছে, কেউ প্রতিশোধের জন্য তো কেউ সম্পর্ক টিকিয়ে রাখার জন্য। কার ওপর ভরসা করবে সে? নিজের বোন এতটা জঘন্য মানসিকতা নিয়ে ঘুরে বেরিয়েছে তা সে টের পায়নি। আর নিরু এতটা দিন হাসি মুখে কষ্ট করে গেছে সেটাও এক বিছানায় থেকে বুঝতে পারেনি। তার নিজেকে ছোট মনে হচ্ছে। আজও সব কিছু জানতে পারতো না সে, যদি না ড্রয়িং রুমে হাইড করা সিসি ক্যামেরা না থাকতো। ক্যামেরাটা নিরুপমার জন্য লাগিয়েছিল ভূত ধরার জন্য। নিছক পাগলামির ছলে ক্যামেরা লাগানো হয়েছিল। প্রেগনেন্ট হওয়ার পর থেকেই ওর শুধু মনে হতো রাতের বেলা ড্রয়িং রুমে কেউ হাঁটে। প্রতিদিন ভয়ে আড়ষ্ট হয়ে থাকতো দেখে রাপিদ ক্যামেরা এনে সেট করে দিয়েছিল যাতে নিরুপমার ভয় কমে। এত শত ঝামেলার মাঝে ক্যামেরার কথা ভুলেই গিয়েছিল তারা। আর সকালে অফিস যাওয়ার আগে রাপিদের মনে হয় ক্যামেরা চেক করা দরকার। আর চেক করতে গিয়েই কঠিন সত্য আর পমের জঘন্য কাজগুলো দেখে তার দুনিয়া উল্টে পাল্টে গেছে। কিছু মিনিটের ব্যবধানে রাফিদের পা জড়িয়ে ধরে বসে আছে পমি আর বারবার বলছে, ভাইয়া আমি মাফ করে দে, আমি সত্যি পাগল হয়ে গিয়েছিলাম। কী করবো বুঝে উঠতে না পেরে নিরুকে দোষারোপ করে ফেলেছিলাম সব কিছুর জন্য। মাপ চাইলে কি সব কিছু ফিরে পাবো আমি? রাফিদের ঠান্ডা কণ্ঠে বলা কথা শুনে কলিজা কেঁপে উঠল পমির। রাফিদ দুই হাতে নিজের চুল টেনে এবার ধমকে বলে, কি হলো জবাব দে। ফিরে পাবো আমার বাচ্চাকে? নিরুর মা হওয়ার স্বপ্ন পূরণ হবে? ও মরতে মরতে বেঁচে উঠেছে শুধুমাত্র তোর বোকামির জন্য। একটা মেয়ের সবচেয়ে বড় সফলতা মা হওয়া, আর তুই সেই সফলতাকে দুর্বলতা বানিয়ে দিয়েছিস। তোর অপরাধের শাস্তি অনেক কিছু, শুধুমাত্র তোর সৌভাগ্য তুই আমার বোন। তোর জায়গায় অন্য কোনো হারামি হলে জিন্দা কবর দিতাম। নীরুর পা ধরে ক্ষমা চেয়েও যদি ক্ষমা পাস তবুও আমি তোকে ক্ষমা করতে পারবো না। ওর মতো ভালো মানুষ আমি নই। শুধুমাত্র আল্লাহর দোহাই দিয়েছে নীরু যাতে তোকে কিছু না করি, সেই কারণে এখনো আমার সামনে বসে আছিস তুই। রাফিদের কথা শুনে পাশে থাকা নীরুর পা জড়িয়ে ধরে পমি। নীরু কি করবে ভেবে না পেয়ে রাফির দিকে চেয়ে থাকে। নীরু কিছু না বলে ওইভাবেই বসে থাকে। পমিকে সে নিজেও ক্ষমা করতে পারবে না, তবুও মেয়েটা নিজের ভুল বুঝতে পেরেছে। এই তো অনেক, সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। কিন্তু মনের মাঝে বড় কিছু হারানোর যন্ত্রণার রেশ থেকেই যাবে। তবুও একটা কিন্তু কাজ করছে নিরুপমার মনে। সত্যি কি পমি অনুতপ্ত? এই পথ চলার মাঝে হয়তো কিছু ভালো শুরু হবে, নয়তো সমাপ্তির হবে। চাইল্ড কেয়ার হসপিটালের ওয়েটিং রুমে বসে আছে রাফিদ, নিরুপমা আর রেবেকা বেগম। নিরুপমার মনের মাঝে মা অনুভূতি হচ্ছে। রাফিদের চোখে মুখে উচ্ছ্বাস, সে আজ বাবা হবে। রেবেকা বেগম শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছেন। আর সব ঠিক থাকলে তার নিজের ছেলের রক্তেও কেউ থাকতো। নিরুপমার বাচ্চা হওয়া প্রচণ্ড রিস্কি। সে রিস্ক রাফিদ নিতে চায় না। রেবেকা বেগম খুশি হয়েও হতে পারছেন না তার মেয়ের জন্য। যেহেতু এত কিছু হয়ে গেছে তাই সে সব কিছু নীরবে মেনে নিচ্ছেন। কিন্তু তিনিও খুব করে চান নিরুপমা রাফিদ সুখে থাকুক। চাইল্ড কেয়ারের ম্যানেজার এসে ওদের ভিতরে যেতে বলে। নিরুপমার আর তর সইছে না তার ছেলেকে দেখার জন্য। বাচ্চাটার খোঁজ রাফিদের এক ফ্রেন্ড দিয়েছে। 2 দিন আগে সে পৃথিবীর আলো দেখেছে। বাচ্চাটার পরিবার বলতে কেউ নেই। বাবা হঠাৎ স্ট্রোক করে মারা যায় ওর জন্মের কিছুদিন আগেই। আর মা ওকে জন্ম দেওয়ার সময়। কি ভাগ্য তার! নিরুপমা সব জেনে কান্নায় ভেঙে পড়েছিল, কারণ সেও তো এমন নির্সারা প্রতীক। যদিও মাথার উপর রোমান ছিল, তবু বাবা মা ছাড়া দুনিয়া বড্ড কঠিন। এটা তার ছেলে, ওকে কখনো জানতে দিবে না সে তার আসল মা নয়। দুনিয়ার সমস্ত সুখ এনে দিবে ওর কাছে যদি আল্লাহ সহায় থাকেন।
দোলনায় ঘুমিয়ে আছে ছেলেটা। কি মাসুম দেখতে। নিরুপমা দেখেই খুশিতে কেঁদে দেয়। রাফিদের চোখে পানি টলমল করছে। রাফিদের কোলে বাচ্চাকে দিতেই পানি গড়িয়ে পড়ে গাল বেয়ে। নিরু রাফিদের পাশে দাঁড়িয়ে দেখে সেই দৃশ্য। সে জানে আজ তার চেয়ে বেশি খুশি রাফিদ হয়েছে। হঠাৎ তার মেয়ের কথা মনে পড়ে। রাফিদ বুঝি তাকেও কোলে নিয়ে খুশিতে কাঁদত। এই কথা মনে হতেই পমের প্রতি আবারও একটা অভিমান জমা হয়। আজ ওর জন্য তাদের অনাগত বাচ্চাটা সব কিছু থেকে বঞ্চিত। বাসায় বাবুর জন্য আকিকা দেওয়া হচ্ছে। সব জায়গার আত্মীয়দের দাওয়াত করা হয়েছে। এই উপলক্ষে সারা বাড়ি আজ আনন্দে আর মানুষের সমাগমে গমগম করছে। নিরুপমার রাফিদ নীরবকে নিয়ে ব্যস্ত। ছেলেকে রাজপুত্রের মতো সাজিয়েছে। পমে শুধু এদিক ওদিক চেয়ে চেয়ে দেখছে। হঠাৎ সবার মাঝ থেকে নীরবকে কোলে নিয়ে মুখে হাসি বজায় রেখে দাঁড়ায়। রাফিদ এত মানুষের মধ্যে ঝামেলা করতে চায় না, তাই চুপ করে আছে। নিরুপমা কাজে ব্যস্ত হয়ে পড়ে। হুট করে সামনে আগাতে গিয়ে টেবিলের মধ্যে ধাক্কা খেয়ে নীরব কোল থেকে ছিটকে দূরে পড়ে যায়। সাথে সাথেই নীরবের কান্নার আওয়াজে ভারী হয়ে ওঠে। নিরুপমা দৌড়ে এসে ছেলেকে কোলে উঠায়। মাথা ফুলে গেছে অনেক। রাফিদ পমের কাছে সে ঠাস করে গালে থাপ্পড় লাগায়। পমে কাজটা যে ইচ্ছা করে করেছে তা বোঝাই যাচ্ছে। থাপ্পড়ের আওয়াজে সবাই চুপ হয়ে যায়। রাফিদ রেগে বলে, মানুষকে একবার সুযোগ দেওয়া চাই, বারবার না। সেদিন সুযোগ দিয়েছিলাম ভালো হবার, তবে আজকেও মরে গেলেও দিব না। এই বলে পমের হাত ধরে নিয়ে যায় বাইরে। রেবেকা বেগম থামাতে গেলে রাফিদের চাহনি দেখে চুপ হয়ে যায়। আর নিরুপমা নীরবের ব্যথা কমানোর জন্য ব্যস্ত। তার কলিজায় লাগছে নীরবের কান্না, তাই রাফিদের এহেন কাজে সেও কিছু বলল না। আমাকে একটু দাও না কোলে, সারাক্ষণ নিজের ছেলেকে নিজেই রাখো। আমি বুঝি তোমাদের কেউ না। রাফিদের কথা শুনে ফিক করে হেসে দেয় নিরুপমা। দুষ্টামি করে বলে, আচ্ছা বাবাই, তুমি কি কোনো মানুষের কথার আওয়াজ শুনতে পাচ্ছ? আমার মনে হলো কেউ কিছু বলছে। 4 বছরের বাবুটা কি বুঝলো কে জানে। নিরুপমার কথায় সেও খিলখিল করে হেসে উঠল। রাফিদ সেই হাসি দেখে অভিমানের সুরে বলল, হুঁ, ছেলের মার তো কাউকে দরকার নেই। আজ রাতে আসুক আমার বুকে শুতে, মা ছেলে একদম নিব না তাদের। বাবাই, তাহলে আমরা অন্য বাবা আনবো কেমন? তোমার আগের বাবাটা পচা হয়ে গেছে। মার্কেটে এখন অন্য বাবা অ্যাভেলেবল না, বুঝেছো বাবাই? তাই তোমার মাকে বলে দাও এই পচা বাবার কাছেই ফিরতে হবে। নিরুপমা হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা। রাফিদের অভিমানের সুরে কথা শুনে এক বাচ্চার বাপ এখনো তার অভিমান কমেনি। কত বড় ছেলে, এখনো অভিমান কমেনি তার। এই ছেলেকে আমি আর আমার ছোট ছেলে সামলাবো কি করে? যাও যাও, সামলাতে হবে না। এইবার ডিসিশন ফাইনাল। ঘরে নতুন বউ তুলবো। আমি আমার নতুন বউয়ের কাছেই থাকবো। তোমাদের কাছে তো আমার জায়গা নেই। তোমরা মা ছেলে থাকবে, আর আমি আর তোমার সতীন। রাফিদের কথা শুনে নিরুপমার চেহারা কাঁদো কাঁদো হয়ে যায়। পারলে কেঁদেই দেবে। কান্না আটকে বলে, আমি না হয় একটু দুষ্টুমি করেছি, তাই বলে তুমি নতুন বউ আনবে? থাকবো না তোমার কাছে, থাকো তুমি তোমার বউ নিয়ে। নিরুর কাঁদো কাঁদো চেহারা দেখে রাফিদ হুহা করে হেসে দেয়। মেয়েটা পারেও। ছোট ছোট কথায় গাল ফুলিয়ে কেঁদে কেঁদে একাকার করে দেয়। নিরুপমার দিকে খানিকটা ঝুঁকে দুহাতে জড়িয়ে নিয়ে বলে, বড্ড অবস্থা তুমি। তুমি নিজেও জানো তোমায় ছাড়া আমি অন্য কাউকে কল্পনা করতে পারি না। আবার সে নাকি করবে বিয়ে। কয়েকদিন পর ছেলে বিয়ে দিয়ে বউ হয়ে তুলবো। এখন কি আর আমার বিয়ে করা চলে? ছেলে বিয়ে দিয়ে আমরা শুধু রোমান্স করব, বুঝলে ছেলের পিচ্চিমা? এমন হাজারো ছোট ছোট মুহূর্তে ভরে ওঠে নিরুপমার ছোট কুঠির। প্রমের কোনো খোঁজ খবর নেই। রেবেকা বেগম তার জন্য কষ্ট পায়, তবে মুখ ফুটে কিছু বলে না। রাফিদ মনের ভেতরের রাগের জন্য কোনো খোঁজ খবর করেনি। নিরুপমার চেষ্টা করছে, তবে রাফিদের ভয়ে আগ বাড়িয়ে বেশি দূর আগায়নি। বেশ চলছে তাদের। এই তো চেয়েছিল তারা সবাই এইভাবে সারা জীবন বাঁচতে পারলে মরেও শান্তি। 12/12/2001। ডায়েরিটা বারবার পড়েও গল্পের শেষ সমাপ্তি খুঁজে পায় না। অন্ধকারে বসে থাকা মানুষটি ডায়েরিটা মাঝ পৃষ্ঠায় এসে থমকে গেছে। সাথে থমকে গিয়েছিল নিরু আর রাফিদের জীবন। তবে সে এর শেষ সমাপ্তি করেই ছাড়বে। গল্পের যে শেষ সমাপ্তি দরকার, তাদের জীবনের সাথে জুড়ে থাকা সমস্ত কিছু
ডায়েরিতে লেখা থাকলেও কোথায় যেন কমতি আছে, আর সেই জন্যই রাতের পর রাত গেলেও চোখে ঘুম ধরা দেয় না তার। গল্পটা যেন শেষ হয়েও হয় না। এটাই বুঝি অসমাপ্ত গল্পের শেষ সমাপ্তি। ভুলগুলো মহান আল্লাহ তাআলার দেওয়া মহৎ গুণ, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।